মন্দির বাজারে সেখানে মাটির দেওয়াল বাড়ির মাটির দেওয়াল ধসে মৃত্যু হয়েছে তিনজনের। এই সেই ছবি দেখুন, মাটির দেওয়াল আর সেই দেওয়াল ধসে মৃত্যু হয়েছে তিনজনের। মন্দির বাজারে মাটির দেওয়াল ধসে তিনজনের মৃত্যু, ঘুমন্ত অবস্থায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে। যেমনটা আমরা জানতে পাচ্ছি, মা ও দুই নাবালিকা মেয়ের মৃত্যু হয়েছে। সরাসরি চলে যাব, আনিসউদ্দিন মোল্লা রয়েছে আমার সঙ্গে, আনিসউদ্দিনের সঙ্গে কথা বলবো। আনিসউদ্দিন, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কি কারণে এই দেওয়াল ধসে পড়লো, মাটির দেওয়াল, এবং আবাস যোজনার বাড়ি কি তারা পাননি? কতদিন ধরে এইভাবে বসবাস করছিলেন এবং ঘুমন্ত অবস্থায় এই ঘটনা ঘটেছে? দেখো, অবশ্যই তোমাকে জানিয়ে রাখবো, এই জায়গায় প্রশ্ন উঠছে, তারা কিন্তু আবাস যোজনার বাড়ি এবছর পেয়েছিলেন এবং আবাস যোজনার ঘর তৈরি হচ্ছিল, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। যেটা স্থানীয় সূত্রে জানতে পারি, গতকাল রাতেই বৃহস্পতি কর্মকার, যিনি মন্দিরবাজার থানা এলাকার কামারপাড়ার বাসিন্দা, তার দুই নাবালিকা মেয়েকে নিয়েই কিন্তু বাড়িতে ঘুমাচ্ছিলেন। ভোর রাতেই হঠাৎই বিকট শব্দ হন, যেটা স্থানীয়রা শুনতে পান, কিন্তু স্থানীয় প্রতিবেশীরা তারা সেভাবে ভ্রুক্ষেপ করেননি এবং সকালে উঠে দেখেন যে বাড়ি চাপা পড়ে বৃহস্পতি কর্মকার এবং তার দুই মেয়ে পড়ে রয়েছে। পরে তাদেরকে উদ্ধার করে নাইয়ারহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। এই ঘটনার পরেই কিন্তু মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার তিনি ঘটনাস্থলে যান এবং এই মৃত্যুর পেছনেই তিনি কেন্দ্রীয় বঞ্চনাকে দায়ী করছেন। কারণ তুমি জানো যে বিধায়ক দাবি করেছেন যে কেন্দ্রের যে আবাস যোজনার ঘর তা কিন্তু দীর্ঘদিন বন্ধ ছিল, ফলেই বাংলার আবাস যোজনার ঘর সম্প্রতি দেওয়া হয়েছে এবং তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে, তাদের নতুন ঘর তৈরি হচ্ছিল এবং তাদের এই যে ঘর কিন্তু দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় ছিল। যদি কেন্দ্র তাদের এই টাকা না আটকাতো, এতদিন হয়তো তাদের ঘর হয়ে যেতে পারত, এমনটাই কিন্তু দাবি করেছেন বিধায়ক। আর আবাস যোজনার ঘর তাদেরকে দেওয়া হয়েছে। অন্যদিকে এই মর্মান্তিক ঘটনায় যেমন শোক প্রকাশ করা হয়েছে বিধায়কের পক্ষ থেকে, তেমন পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে এই ঘটনায় কিন্তু একেবারেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কারণ যে একটা বিষয় জানতে চাইবো, যে বাড়িতে কি এই তিনজনই থাকতেন নাকি আরো অন্যান্য সদস্যরাও এই বাড়িতে ছিলেন? দেখো, বৃহস্পতি কর্মকারের দুই মেয়ে এবং এক ছেলে মিষ্টি দোকানে কাজ করতো, সেখানেই ছিলেন এবং দুই মেয়েকে নিয়েই বৃহস্পতি কর্মকার কিন্তু গতকাল রাতেই ছিলেন। ফলেই এই বাড়ি ভেঙে পড়ার, অর্থাৎ দেওয়াল ভেঙে পড়ায় কিন্তু এই তিনজনের মৃত্যু হয়েছে এবং বাড়িতে অন্য কেউ আর থাকতো না, এমনটাই আমরা স্থানীয় সূত্রে জানতে পারি। বেশ, আনিসউদ্দিন। সকাল 8টার সময় আমার দেওর এসে জানতে পেরেছে, দেখতে পেয়েছে যে ঘরটার মাটির দেওয়াল পড়ে আছে, ওরা চাপা পড়ে আছে। বাড়িতে গিয়ে বলছে, বৌদি ওদের কোনো সাড়া নেই, দেওয়াল পড়েছে। আমি বলি, তুমি চুপ করে শুনে চলে এলে? বলে, আমি ছুটে এসে দেখি না, পুরো সবাই চাপা পড়ে আছে। আমি চেঁচিয়ে পুরো পাড়ার লোককে ডেকে ওদের মৃতদেহ সব বার করা হলো, দেখছে যে কোনো সাড়া নেই। আলিপুরদুয়ারে ম্যালেরিয়া, জলপাইগুড়ি এবং উত্তর 24 পরগনায় ডেঙ্গি। পুজোর আগে বাড়ছে উদ্বেগ আর সতর্ক প্রশাসন। সামনে পুজোর আগে ডেঙ্গি ম্যালেরিয়ার চোখ রাঙানি। জুলাই থেকে রাজ্যে বৃষ্টি শুরু, জমা জলে বেড়েছে মশার উপদ্রব, বেড়েছে মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যাও। এবছরে এখনো পর্যন্ত জলপাইগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 532। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি নাগরাকাটায়, সংখ্যাটা 210। তারপরই রয়েছে জলপাইগুড়ি সদর, সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 78। ডেঙ্গি মোকাবিলায় পুজো কমিটিগুলিকে সতর্ক করেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। নির্দেশ দিয়েছে মণ্ডপের আশেপাশে যেন কোনোভাবেই জল না জমে, আবর্জনাও যেন জমে না থাকে। এবার পুজোটা অনেক আগে, পুজো কমিটির মিটিংও হয়েছে, যে সমস্ত স্টলগুলো বসে ডিসপোজ করার ব্যবস্থা থাকে এবং যাতে বাসের মধ্যে যাতে জল না জমে সতর্ক করা হয়েছে। যেভাবে ডাইরেকশন আসবে সেই অ্যাওয়ারনেস যেটা ব্যাপার, আমরা মাইকেও অ্যানাউন্স করব, মানুষকে জানাবো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে এটা পড়ে। জলপাইগুড়িতে ডেঙ্গি আর আলিপুরদুয়ারে চিন্তা বাড়াচ্ছে ম্যালেরিয়া। বৃহস্পতিবার পর্যন্ত এবছর আলিপুরদুয়ারে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা 125। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত কুমারগ্রামে, এখানে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা 59। ডেঙ্গিতে প্রথমত যারা আক্রান্ত হয় তারা সাধারণত ভিন রাজ্য থেকে বা ভিন জায়গা থেকে আসে। ট্রাভেল হিস্ট্রি বলে এটাকে, ট্রাভেল হিস্ট্রি একটা নেই যে আপনি এর মধ্যে বাইরে কোথাও গেছিলেন নাকি।
দেখা যায় যে ওদের কিন্তু প্রথমে ধরা পড়ে ডেঙ্গিটা। আর ম্যালেরিয়াটাও একই ব্যাপার, হয়তো 50টা জায়গাতে থাকতো বা মশাই টশাই টাঙাতো না, বা যেভাবে সতর্ক থাকা দরকার সেইভাবে হয়তো ওখানে থাকতে পারতো না। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে যেমন উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, তেমনি দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনাতেও ডেঙ্গি নিয়ে চিন্তা। বৃহস্পতিবার পর্যন্ত উত্তর 24 পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 157। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত দেগঙ্গায়। এখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 56। আমাদের গ্রামে কয়েকটা ডেঙ্গি কেস পাওয়া গেছে, সেই জন্য হেলথ চেকআপ ক্যাম্প করছি। আমাদের একটা স্পেশাল ড্রাইভ ক্যাম্প এখন চলছে এখানে। এলাকায় কোথাও যেন জল জমে না থাকে, দেগঙ্গার নানা জায়গা ঘুরে সতর্ক করছেন স্বাস্থ্যকর্মীরা। গ্রামবাসীকে সচেতন করার জন্য আমরা প্রতিটা বাড়িতে পৌঁছেছি, যারা আক্রান্ত তাদের সঙ্গে কথা বলেছি, সচেতন করার বার্তা নিয়ে আমরা লাগাতার কাজ শুরু করেছি এবং এখানে মেডিকেল ক্যাম্প ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা অ্যারেঞ্জ করেছি। মানুষ আসছে, প্রাথমিক যে চিকিৎসা সেটা আমরা করছি। নিউজ 18 বাংলা। ছবিটা দেখাই আপনাদের। কল থেকে জল পড়ছে, কিন্তু সেই জল খাওয়ার যোগ্য নয়, কারণ নোংরা জল পড়ছে কল থেকে। আর এরকমই দুর্ভোগে ডেবরার মানাপাড়ার 7 পরিবার, তারা রীতিমতো বিরক্ত, কারণ টিউবওয়েল থেকে জলে দুর্গন্ধ। অভিযোগ পেয়ে এলাকায় বিডিও যান। দ্রুত পানীয় জলের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও। টিউবওয়েলের সমস্যা বলতে জলটা নোংরা জল বেরাচ্ছে, সরকার থেকে বসিয়ে দিয়ে গেছিল, কিন্তু সেই জলটা এখন খাওয়া যাচ্ছে না, নোংরা আর আবার কি পচা দুর্গন্ধ। পানীয় জলটা হচ্ছে গত 2 বছর ধরে পানীয় জলে প্রচুর সমস্যা। অঞ্চল থেকে এখানে বসিয়ে দিয়ে গেছিল আপনার একটা টিউবওয়েল, কিন্তু টিউবওয়েলটা থেকে যে জলটা বেরাচ্ছে, জলটা পচা দুর্গন্ধ, সেটা খাবার অযোগ্য। আমরা পঞ্চায়েত প্রধানকে জানিয়ে কোনো রকম সুরাহা হয়নি। জল খাওয়ার জন্য এখন আপাতত 2 কিলোমিটার দূর থেকে আমাদেরকে পানীয় জল নিয়ে আসতে হয়, জানানোর পরেও কোনো সুরাহা হয়নি। 4 নম্বরের সাবিরগেরিয়া মানাপাড়া অঞ্চলে জল সংক্রান্ত একটা প্রবলেম আছে। আমরা ওটাকে ইমিডিয়েটলি ব্লক প্রশাসনের তরফ থেকে টেক আপ করছি, যাতে ওনাদের কাছে রেগুলার জলের ব্যবস্থা করে দেওয়া যায়। নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখেছিলাম। প্রথমে আপনাদের ছবিটা দেখাই। কোন খবর? 28শে অগস্ট আমরা খবর দেখাই যে পথশ্রী প্রকল্পের টাকা বরাদ্দ হয়ে গেছে, কিন্তু তারপরেও রাস্তার কাজ শুরু হয়নি। এই সেই বেহাল রাস্তা। নিউজ 18 বাংলার খবরের জেরে এবার শুরু হলো রাস্তা সংস্কার। পথশ্রীর 3 কোটি টাকা বরাদ্দ হয়েও থমকে ছিল কাজ, এবং নিউজ 18 বাংলায় 28শে অগস্ট আমরা এই খবর দেখাই। এরপরই উদ্যোগী প্রশাসন। আমার সঙ্গে আমার প্রতিনিধি দিগ্বিজয় মাহালি রয়েছে। দিগ্বিজয়, কতদিনে রাস্তার কাজ শেষ হবে? এতদিন কেন থমকে ছিল এই রাস্তার কাজ? দেখো, এতদিন কেন থমকে ছিল সেই নিয়েই কিন্তু এলাকাবাসীরা তারা বিক্ষোভ প্রদর্শন করেছিল, সমস্যার কথা জানিয়েছিল এবং অভিযোগ জানিয়েছিল। সেই খবর গত 28শে আগস্ট আমরা দেখিয়েছিলাম নিউজ 18 বাংলা, যে বোর্ড বসার পরেও 1.5 বছর পেরিয়ে গেছে, টাকা বরাদ্দ হয়েছে প্রায় 3 কোটি, তাও কেন কাজ হচ্ছে না। এ বিষয়ে সেই সময় বিধায়ক হুঁশিয়ারি দিয়েছিলেন যে ওই কয়েকদিনের মধ্যে যদি কাজ না শুরু করে ঠিকাদার, তাহলে কিন্তু তিনি ঠিকাদার বদলির আবেদন করবেন। ভিডিও কথা দিয়েছিলেন, গাছ কাটা হয়ে গেছে এবং বর্ষার পরেই কাজ হবে, আপাতত সংস্কার করা যাবে। এই সমস্ত বিষয়ে এলাকার মানুষ যথেষ্ট সমস্যায় ছিল, সেই খবর আমরা তুলে ধরি বারবার। তারপরেই কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই তৎপর হয় প্রশাসন, এবং বর্তমানে সেই 6 কিলোমিটার যে রাস্তা যে বেহাল, সেখানে কিন্তু ইটের গুঁড়ি মোড়াম ফেলিয়ে সংস্কারের কাজ শুরু হয়েছে, এবং আগামী দিনে এই রাস্তাটি দ্রুততার সঙ্গে পথশ্রী প্রকল্পে ঢালাই রাস্তার কাজ হবে। এতে কিন্তু এলাকাবাসী এবং জেলা পরিষদ সদস্য শেখ সবরাতি তারা কিন্তু নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন। আমাদের অনেকদিন রাস্তা খারাপ ছিল, দীর্ঘদিন আবেদন জানানোর পরে রাস্তার কাজ চালু হয়েছে। তবে জিসিপি এসেছে, সরানো হচ্ছে, মাল টাল পড়ছে, রাস্তাটা হবে, এটুকু শুনে আমরা খুশি। দীর্ঘদিন রাস্তা খারাপ হয়েছিল, যে তা আমাদের হচ্ছে রাস্তা কালকে থেকে কাজ শুরু হয়েছে, এবং আমাদের হচ্ছে ইট পড়েছে, এবং রাস্তায় জিসিবিতে সব মাটি সব খনন চলছে, কাজ চলবে। তো সেটা অনেক প্রতিবাদের পরে হচ্ছে, এটাই সবাই খুশি। 6 কিলোমিটার রাস্তা আজ প্রায় 1.5 বছর আগে টেন্ডার হওয়ার পরেও কিন্তু এজেন্সি কাজ করছে। আজকে উদ্যোগ নিয়ে বিজয় সাহেবের নেতৃত্বে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আমরা এবং প্রধান সেই অঞ্চলের অন্যান্য নেতৃত্বদেরকে নিয়ে, এবং বিশেষ করে এজেন্সি এবং জেলার ইঞ্জিনিয়ার সাহেব শঙ্করবাবু ছিলেন,
আগামী 2-3 দিনের মধ্যে কাজ আমরা স্টার্ট করব। সাথে সাথে এটাও প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে যে একটা বোর্ড টাঙিয়ে দিতে, যাতে কোনো মেশিন ট্রলি না চলে এবং কোনো রকম বড় গাড়ি যাতে না ঢুকে। হরিণঘাটা সমবায় সমিতি আয়ের রাস্তা খুঁজে রোজগারের পথ দেখাচ্ছে, যা স্বীকৃতিও মিলেছে। গত বছর দেশের সেরা সমবায় সমিতির স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা নাবার্ড, তুলে ধরেছে মডেল হিসেবে। এটা সমবায় সমিতি, দেখলে মনে হবে কর্পোরেট ব্যাংকের শাখা। আয়ের উৎস খুঁজে লাভের মুখ দেখাচ্ছে, যা স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা নাবার্ড, মডেল হিসেবে দেশের সামনে তুলে ধরেছে। নদিয়ার হরিণঘাটা, এখানেই রয়েছে নগরুখরা ফার্মার্স সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, রাজ্য সরকারের সমবায় দপ্তরের অধীনে। সদস্য প্রায় 19,000, এর মধ্যে গ্রাহক 7,000-এর বেশি। কৃষি ঋণ, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য ঋণের ব্যবস্থা রয়েছে। চলতি বছরে নানা খাতে প্রায় 5 কোটি টাকা ঋণ দিয়েছে। এই সমবায় সমিতির 13 বিঘা জমি রয়েছে, যেখানে রয়েছে নিজস্ব কোল্ড স্টোরেজ, গেস্ট হাউস, সেমিনার হল, লজ, যেগুলি ভাড়া দিয়ে মোটা টাকা রোজগার হয়। এভাবেই আয়ের মুখ দেখাচ্ছে সমবায় সমিতি। তাদের কাজের স্বীকৃতিও মিলেছে। 2024 সালে দেশের সেরা সমবায়ের স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা নাবার্ড। হরিণঘাটা সমবায় সমিতিকে মডেল হিসেবে তুলে ধরেছে। এটা পশ্চিমবঙ্গের অন্যতম একটা কোঅপারেটিভ, প্রায় 19,000 মেম্বার এবং আমাদের প্রায় 8,000 গ্রাহক, সেভিংসের গ্রাহক, প্রায় আমাদের 400 স্বনির্ভর গোষ্ঠী আছে। নাবার্ড আমাদের একটা মডেল কোঅপারেটিভ হিসাবে আমাদের একটা স্বীকৃতি দিয়েছে। তো আসাম, ত্রিপুরা, বিভিন্ন রাজ্য থেকে, সেই রাজ্যের বিভিন্ন সমবায় সমিতি, বাছাই করা সমবায় সমিতি আমাদের এটাকে ভিজিটে নিয়ে আসে। লোন নেওয়া আছে, লেনদেন করি, লেনদেন ভালো, সমস্যা হয় না টাকা পয়সা তুলতে। অনেক সুবিধা হয়েছে, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, আগে যেরকম ছিল তার থেকে অনেক ভালো হয়েছে। পরিষেবা ভালো, পরিষ্কার ভালো, মোটামুটি জায়গাটা পরিষেবাটা ভালোই দিচ্ছে। লোন টোন নেওয়া যাচ্ছে, ঠিক সঠিক মতো আসলে হচ্ছে। চাষবাসের এরা একটু ভালোই সুযোগ দিচ্ছে। যখন পরিষেবা চান তখন পরিষেবা পান। হ্যাঁ। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। দুটি পাতা একটি কুড়ি, এই চা চাষিদের অভিযোগ ভুরি ভুরি। তাদের দাবি, চা কারখানার মালিকরা নানা কারণ দেখিয়ে ঠিকমতো দাম দিচ্ছেন না। এতে ক্ষুব্ধ ক্ষুদ্র চা চাষিরা। জলপাইগুড়িতে টি বোর্ডের অফিসে তারা অভিযোগ জানিয়েছেন। কেউ থাকেন কোচবিহারে, কেউ জলপাইগুড়িতে, সবাই ক্ষুদ্র চা চাষি। উত্তরবঙ্গে এমন প্রায় 50,000 ক্ষুদ্র চা চাষি রয়েছেন। তাদের অভিযোগ, চা চাষে যা খরচ হয় তার থেকে কম দাম দিচ্ছেন চা কারখানার মালিকরা। এমনকি চা পাতা কেনার সময় ওজনেও গড়মিল করা হচ্ছে। উৎপাদনের পরে চা পাতা সতেজ রাখতে তাতে জল ছেটানো হয়, পরে তা শুকিয়ে বিক্রি করা হয় কারখানায়। অভিযোগ, চা পাতা কেনার সময় কারখানার মালিকরা দাবি করছেন চা পাতায় জল ছিল, তাই প্রতি কেজি থেকে 250 গ্রাম বাদ, অর্থাৎ চাষিদের থেকে নেবে 1 কেজি, কিন্তু দাম দেবে 750 গ্রামের। চা চাষিদের অভিযোগ, এর জেরে তাদের পেটে টান পড়ছে। আমাদের চা পাতার ন্যায্য মূল্য দিচ্ছে না, হ্যাঁ, 25% করে জল কাটছে, আমাদের তো কিছুই থাকতেছে না। আমাদের নর্মালি একটা পাতার 1 কেজি পাতা আমাদের তৈরি করতে 20 টাকার উপরে খরচা হয়। সেই জায়গায় যদি আমরা 13 টাকা 14 টাকা রেট পাই, তাহলে আপনারা বুঝতেই পারছেন কি হতে পারে। জলপাইগুড়ির টি বোর্ডের অফিসে বুধবার অভিযোগ জানান ক্ষুদ্র চা চাষিরা। চা পাতা ছড়িয়ে বিক্ষোভও দেখান।
শিলিগুড়িতে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় টি বোর্ডের থেকে আমরা কোনো সদর্থক উত্তর পাইনি। তো আমরা সেজন্য আজকে লাস্ট আলটিমেটাম দিতে এলাম। এটা নিশ্চয়ই কোনো গোপন আঘাত আছে টি বোর্ডের साथ। मेमोरेंडम दिया है उनका जो डिमांड है, हम ये मेमोरेंडम अभी हम लोग का जो हायर ऑफिशियल्स है सिलीगुड़ी में उनको भेजेंगे और उसके बाद उसके ऊपर डिस्कशन होकर हम लोग क्या फ्यूचर कोर्स ऑफ एक्शन ले सकते हैं उसके बारे में बाद में हम लोग डिसाइड करेंगे। শান্তনু কর ও রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।